স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। এখনো চোখ ভরা স্বপ্ন, জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম, তবে তার আগে চান নারী ক্রিকেটে অনেক কিছুর পরিবর্তন। বিসিবি বস তামিম ইকবালের সঙ্গে কথাও হয়েছে জাহানারার। সিডনিতে খেলছেন, আবার নিউ সাউথ ওয়েলসে ক্রিকেট সেন্ট্রালে কোচিংও করাচ্ছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে জাহানারা আলমের সঙ্গে আড্ডা দিয়েছেন নাহিয়ান বিন জসিম। কাজল টানা চোখ আর মিষ্টি হাসি। ভাই কফি হাতে এখানে অস্ট্রেলিয়ান কফি খাচ্ছি, লং ব্ল্যাক। হ্যাঁ, মঞ্জু শাস্তি পেয়েছে, আমি তাকে ভাই বলতে আমার কষ্ট হয়। কাজল টানা চোখ আর মিষ্টি হাসি। বাংলাদেশের নারী ক্রিকেটে নিঃসন্দেহে জাহানারা আলমকে তার যারা ফ্যান আছেন অনেক বেশি মিস করেন। হুট করে পেয়ে গেলাম নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্ট্রালে এসে, এবং সেই হাসি, সেই কাজল টানার চোখ। জাহানারা আলম, কেমন লাগছে আমাদের দেখে এবং আপনার সঙ্গে যখন কথা বলছি? আলহামদুলিল্লাহ, ভালো তো খুবই লাগছে। নিজের দেশের মানুষ, তারপরে পরিবারের মানুষ মনে করি আমি আপনাদেরকে। আপনারা স্পোর্টস জার্নালিজমে আছেন, আমরা একই পরিবার, একে অপরের সব পরিপূরক বলতে পারেন। সো ইটস রিয়েলি গ্রেট time and day for me honestly, but yeah, I'm totally fine alhamdulillah। এখন আমি এখানে ক্রিকেট খেলছি সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে। এর পাশাপাশি সিডনি ক্রিকেট ক্লাব আমাকে সুযোগ করে দিয়েছে, ওরাই আসলে আমাকে হেল্প করেছে। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ক্যাজুয়াল কোচিং কোঅর্ডিনেটর প্রোগ্রামের সঙ্গে আমি আছি অ্যাজ এ কোচ। 9 থেকে আন্ডার 16, 17, 18 পর্যন্ত এলিট লেভেলও সামটাইমস আমি কোচিং করাই 1-to-1। মোটামুটি বলতে পারেন আমি আমার টাইম ওয়েল স্পেন্ড করছি এখানে এবং একটা হেলদি লাইফ লিড করছি। জাহানারা, দেশে ফেরা নিয়ে, আবার জাতীয় দলে খেলা নিয়ে স্বপ্নটা কি এখনো দেখেন? আসলেই কি দেখেন, বা আসলেই কি পসিবল মনে করেন এখনো আপনি? অবশ্যই দেখি, পসিবল কিনা আমি জানি না। দেখেন, আমি ভাগ্য বিশ্বাস করি, আর আমার লাইফে এত কিছু হয়ে গিয়েছে, এত কিছু এক্সপিরিয়েন্স করেছি আমি, যে আমি ভাগ্যকে আরো বেশি বিশ্বাস করা শুরু করেছি। নতুন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালের সঙ্গে কি কথা হয়েছে জাহানারা ওনার আপনার? সাথে আমার কথা হয়েছে। আচ্ছা, উনি যেহেতু এখন বোর্ডে আছেন, আপনি যেটা চাচ্ছেন দেশে ফিরে আবারও ন্যাশনাল টিমের হয়ে খেলা, এই বিষয়গুলো নিয়ে কি আসলে শেয়ার করা হয়েছে, বা বোর্ড প্রেসিডেন্ট বা বোর্ড আসলে আপনাকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য কতটুকু আসলে মনে হচ্ছে যে বেশ সদিচ্ছা আছে বা তারা করছে? তামিম ভাইয়ার সাথে কথা হয়েছে। তামিম ভাই বলেছে, আপু আমরা বিষয়টা দেখে শুনেছি, এবং বিষয়টা এরপরে যদি এরকম কিছু হয় অবশ্যই কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এবং যেহেতু এটা ওমেন্স উইং এর একটা আমাদের চেয়ারম্যান আছে, তো উনি আসলে কোনো ডিপার্টমেন্টে আসলে হস্তক্ষেপ করতে চান না, যার যার ডিপার্টমেন্ট স্বাধীনভাবে চলতে দিতে চান। সো এটা এখন রফিকুল বাবু স্যারের হাতে। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আমার ইচ্ছা জানতে চেয়েছেন যে তোমার ইচ্ছা কি, তোমার প্ল্যান কি, তুমি খেলতে আসতে চাও কিনা। তো ওনারাও আমাকে ইগারলি ওয়েলকাম করেছেন সবসময়, এবং বলেছেন তোমার জন্য দরজা সবসময় খোলা। জায়গা থেকে আপনি এখন আসলে কতটুকু স্বস্তির জায়গায় আছেন, বা ওই কান্নাটা, ওই কষ্টটা আপনার কি একটু কমেছে? ইউ ওন্ট বিলিভ, আমি এখানে মেন্টাল থেরাপি নিয়েছি মেন্টাল হেলথ রিকভারির জন্য, এবং তারা আমাকে ডিক্লেয়ার করেছে যে আমি পিটিএসডিতে খুব খারাপভাবে আক্রান্ত, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। আমি একটু খুশি হয়েছিলাম কারণ মঞ্জু শাস্তি পেয়েছে, আমি তাকে ভাই বলতে আমার কষ্ট হয়। ভাই কফি হাতে এখানে অস্ট্রেলিয়ান কফি খাচ্ছি, লং ব্ল্যাক। হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি, ক্রিকেট খেলছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমি অবশ্যই খেলতে যেতে চাই। ক্রিকেটার জাহানারা কিন্তু অবশ্যই দেখতে চায়। সবচেয়ে আগে যেটা দরকার জাহানারা, সেটা হচ্ছে মেন্টাল পিস, এবং যেটা আমরা চাই যে দেশে ফিরুন আপনি দ্রুততম সময়, এবং যেটা আপনিও চাচ্ছেন ন্যাশনাল টিমের জার্সি, লাল সবুজ জার্সি সেটা পরা, সেই স্বপ্নটা সবাই দেখছেন। আর যারা স্বপ্ন আপনাকে নিয়ে দেখছেন তারাও দেখতে থাকুক, কারো না কারো তো স্বপ্ন আসলে সত্যি হবে। দর্শক, অস্ট্রেলিয়া এসে জাহানারা আলমের সঙ্গে যেই আড্ডাটা দিচ্ছিলাম, দুর্দান্ত, আর একটু বড় করতে পারলে ভালো হতো, বাট আপাতত করা যাচ্ছে না। নিশ্চয়ই পরবর্তীতে আবার আড্ডা দেওয়া যাবে। নাহিয়ান বিন জসিম, 71, সিডনি, অস্ট্রেলিয়া। ইনজুরি রিকভার করে খেলতে নামার মতো যথেষ্ট সময় পাননি লিটন কুমার দাস, তাই তো তাকে ভুগতে হয়েছে বেশি। বিসিবি মেডিকেল ডিপার্টমেন্টের ভুল কিংবা হাসপাতালের স্ক্যানে ভুল রিপোর্ট, এসব নিয়ে এতদিন আলোচনা থাকলেও সেসব পরিষ্কার অস্বীকার করলেন বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যান সরকার মাহবুব শামীম। তাহলে এখন প্রশ্ন উঠছে, ইনজুরি নিয়ে টাইগার কাপ্তান যে লম্বা সময় ধরে ভুগলেন তার দায়টা কে নেবে? রিপোর্টে বিস্তারিত। সাদা বলে বাংলাদেশ দলের ক্যাপ্টেনের চোখ কান ভীষণ রকম খোলা,
ব্যাটার হিসেবে 2016 থেকে এ পর্যন্ত তার নেয়া 16টি রিভিউর মধ্যে 11টি ছিল সফল, অর্থাৎ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। এই টাইম স্প্যানে লিটনের সাফল্যের হারই সর্বোচ্চ 68.8%। আউট হয়েছেন কি হননি সেই প্রশ্নে টাইগার ব্যাটার যে মুনশিয়ানা দেখিয়েছেন সেটা কি নিজের ইনজুরির ক্ষেত্রে দেখাতে পারেননি? বুঝতে পারেননি ইনজুরি কতটা গুরুতর, নাকি তার রিকভারি প্রসেসে ছিল গলদ? এ নিয়ে এতদিন আলোচনা কম হয়নি, তবে মেডিকেল টিম আর এর দায় নিতে নারাজ। আমরা প্রোটোকল ব্রেক করেছি আগে, আমরা হয়তোবা কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা, আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম কাফ মাসলে ইনজুরি ধরা পড়ে, তারপর জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া, কিন্তু ওয়ানডে দলে ড্রামাটিক ইনক্লুশন। তবে সেই ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি, ফিটনেস টেস্টে পাস মার্ক তুলতে পারেননি বলে পরে টি-20 থেকেও যেতে হয় ছিটকে, কারণ ওয়ানডে সিরিজের সময়ই যথেষ্ট অস্বস্তি ছিল। রেডিয়ান ইনজুরি ভালো হতে 21 থেকে 30 দিন সময় লাগে, কারো হয়তো 21 দিনে ভালো হয়, কারো তো 30 দিনে ভালো হয়, কারো হয়তো আরও 1 সপ্তাহ বেশি লাগে। যদি সেই রিহ্যাবিলিটেশনে থাকি তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ খেলা বাকি পড়ে যায় বা যেতে পারলাম না, তো সেটা অনেক সময় আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি হয়। এ যাত্রায় দোষ কাকে দেবেন, দায়টাই বা নেবেন কে? জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বাংলাদেশের ভরাডুবির আগেই ওয়ানডে দলে নাটকীয়ভাবে লিটনকে যুক্ত করার ঘোষণা আসে। তারিখটা মিলিয়ে নিন, তারপরেও লিটনকে দলে টানা আবার বাদ দেওয়ার পেছনে বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টের এবং স্ক্যান রিপোর্টেরও ভুল সামনে আসে। কিন্তু এসবের কিছুই সত্যি নয় বলে দাবি করছেন মেডিকেল বিভাগের চেয়ারম্যান। তাহলে সত্যিটা কি? আমরা এটা অনেক সময় হয়তো বা কম্প্রোমাইজ করেছি, যেটা আগেই করা উচিত ছিল না। অন্যান্যদের রিকোয়েস্ট শুনে আমরা হয়তো বা সেটা কিছুটা আগে করতে দিয়েছি বা তারই রিকোয়েস্টে আগে করতে দিয়েছি। কোথাও বলা হয়নি যে রিপোর্ট ঠিক ছিল না, রিপোর্ট ঠিক ছিল। রিপোর্টে বলা হয়েছিল যে তার এখানের মধ্যে যে গ্রেড 1 ইনজুরি আছে। আমি নিজে মেডিকেল পার্সন, আমি প্রফেসর অফ ডার্মাটোলজি। আমরা এগুলো লম্বা সময় ধরে দেখে আসছি, করে আসছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো রিপোর্টের মধ্যেই ঠিক মতোই আসছিল জিনিসগুলো যে ইনজুরি আছে। এখন ইনজুরি তো ভালো হতে হলে সময় দেওয়া লাগবে। মিসকমিউনিকেশন, মিসইনফরমেশন, ডিস্টারবেন্স। লিটন ইস্যুতে শুরুতে মেডিকেল বিভাগ আর স্ক্যানের রিপোর্টের ওপর দায় গেলেও এখন বলা হচ্ছে ভুল কারোই হয়নি। কিন্তু যে ভুল হয়নি বলে দাবি করা হচ্ছে তার মাসুল কেন গুনছেন টাইগার ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস? এ যেন এক গোলক ধাঁধা। খালিদ জামিল, একাত্তর। শহীদ আবু সাইদের নামেই আছে মিরপুর স্টেডিয়ামের একটি স্ট্যান্ড, যদিও ক্রিকেটে বিরাট অবদান রাখা মরহুম আরাফাত রহমান কোকোর নাম কোথাও নাই। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করে আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরা সামনেই কোকোর নামে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি চায় সবাই জানুক তার অবদানগুলো। সাইফুল রূপকের রিপোর্ট। শহীদ আবু সাইদের নামে স্ট্যান্ড আছে মিরপুরে, যদিও বুধবার রাতে সাবেক ক্রীড়া উপদেষ্টার স্ট্যাটাসকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর সোশ্যাল প্ল্যাটফর্মে হরেক রকম আলোচনাই হয়েছে। শেরেবাংলায় আবু সাইদের নাম জলজল করছে, অথচ দেশের ক্রিকেটে যার অনেক অবদান ছিল, তামিম সাকিবদের উঠে আসার রাস্তাটা যিনি মসৃণ করে দিয়েছিলেন, সেই খেলাপ্রেমিক বিসিবির ডেভেলপমেন্ট কমিটির সাবেক প্রধান মরহুম আরাফাত রহমান কোকোর নাম নেই কোথাও। বৃহস্পতিবার বিকেলে মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে আসে মরহুম আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যরা। বিসিবি সভাপতি তামিম ইকবাল ঘুরে ঘুরে দেখান চারপাশটা। ক্রিকেটে কোকোর অবদানের কথা নতুন করে তুলে ধরতে চায় বিসিবির বর্তমান কমিটি। বিশেষ করে যারা ক্রিকেট খেলে বা ক্রিকেটার আছে, যারা গত 17 বছর জানতো না যে মরহুম আরাফাত রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার ক্রিকেটের জন্য। আপনারা জানেন গত 17 বছর কিন্তু আমরা এই ধরনের মানে যারা ক্রিকেটের জন্য করে গেছে তাদের নাম নিশানাও রাখে না এখানে। সুতরাং আমরা যেহেতু এখন আলহামদুলিল্লাহ আমরা ক্রিকেট বোর্ডে আছি, আমরা সবাই মিলে ওনাকে কিভাবে আরও সম্মানিত করা যায় সেই বিষয়গুলি আমরা খেয়াল রাখছি এবং ইনশাল্লাহ তাকে সম্মানিত করার জন্য যত রকম পদক্ষেপ আছে সব গ্রহণ করব। সুইমিং পুলটা তো যখন হবে নিশ্চয়ই এটার একটা নাম দেওয়ার আলোচনা হবে বোর্ডে বা মন্ত্রণালয় এটার সাথে যুক্ত থাকবে। আপনি কি আপনার জায়গা থেকে বলবেন কিনা যে আরাফাত রহমান কোকো যার ক্রিকেটে এত অবদান ছিল তার নামে সুইমিং পুলটা বিসিবির প্রাঙ্গণে হলে কেমন হবে?
এটা হলে তো অনেক ভালো হয়। তারপরে আমি বলছি আমরা বোর্ডে বসে একটি সিদ্ধান্ত নিব, তবে কিছু একটা করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিসিবি একাডেমির উন্নয়ন, দেশব্যাপী ইনডোর বানানো, বিদেশি কোচ এনে দেশি কোচ ও ক্রিকেটারদের পোক্ত করা সহ নানাভাবে ক্রিকেট উন্নয়নে অবদান রেখে গেছেন মরহুম আরাফাত রহমান কোকো। বছরের শেষ দিকেই আসছে তার নামে ক্রিকেট টুর্নামেন্ট, দেশব্যাপী সাড়া ফেলার লক্ষ্য। বিসিবি না, শুধু সারা বাংলাদেশের ক্রিকেটের ওনার অবদান ছিল। তো আমরা আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট বা ওয়াই সহ আমরা এই নভেম্বরের থেকে ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমাদের ওনার সারা বাংলাদেশে ওনার নামে টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টটা মাঠে করাবে। এই আমরা শুধু একটা নাম ফলক অথবা কোনো কিছু দিলে ওইটাতে যে ওনার সম্মান চলে আসবে না। আমরা যদি সারা বাংলাদেশে ওনার যে বিগত দিনে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো ক্রিকেটের জন্য করে গেছেন সেইগুলোকে যদি আমরা বাঁচায় রাখি, তাহলে এটা হচ্ছে ওনার জন্য সবচেয়ে বড় সম্মানজনক জায়গা হবে। শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গনের উন্নতিতে নানা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে মরহুম আরাফাত রহমান মেমোরিয়াল ট্রাস্টের। আজকে এখানে এসেছিলেন কামাল উদ্দিন সাহেব, উনি হচ্ছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর, প্লাস উনি আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের একজন অ্যাডভাইজার। তো আর আপনারা জানেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের মেইন চিফ অ্যাডভাইজার হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। সাইফুল রূপক, ৭১। হামজা শমীদদের ছাড়াই শুরু হলো আসিয়ান কাপের ক্যাম্প। ফাহিম, সাদ, সোহেলদের নিয়ে টমাস ডুলির অধীনে শুরু হয়েছে মিশন এশিয়া কাপ প্রিপারেশন। তবে প্রবাসী ফুটবলাররা এই ক্যাম্পে কবে যোগ দেবেন তা নিশ্চিত করে বলতে পারছে না বাফুফে। ২৮ লোকাল ফুটবলার নিয়ে বৃহস্পতিবারই প্রথম দিনের ট্রেনিং সেশন শুরু করবে বাংলাদেশ। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। প্রবাসী ফুটবলার ছাড়াই জাতীয় দলের ক্যাম্প। জামাল, মোরসালিন, তপু বর্মনদের মতো তারকারা চলে এসেছেন আগে ভাগেই। দেশের ক্লাবগুলো এখনো শুরু করতে পারেনি প্রি-সিজন টুর্নামেন্ট, তাই বাধ্য হয়ে একটু দ্রুতই টমাস ডুলি শিষ্যদের নিয়ে শুরু করে দিয়েছেন ক্যাম্প। বাইরের দেশের লিগের ফুটবলাররা যেহেতু খেলার মধ্যেই আছে, তাই তাদেরকে ডাকা হয়নি আগে ভাগে। লোকাল ২৮ ফুটবলারকে ডুলি ভালো করে বাজিয়ে দেখবেন। যাদেরকে মনে হবে আসিয়ান কাপের ক্যাম্পে রাখা উচিত, তাদেরকে রেখে বাকিদের বিদায় করে দেয়া হবে ক্যাম্প থেকে। দল বদলের যে জিনিসটা চলছে সেটা এখনো চলমান আছে। ৩ তারিখ পর্যন্ত আমাদের দল বদল ডেট আছে। তো সেই অনুযায়ী প্লেয়াররা কিন্তু তাদের প্রতিটা ক্লাবের প্রি সিজন শুরু করার জন্য প্রতিটা ক্লাবে প্রতিটা প্লেয়ারকে কল করেছিল। তো আমরা যেহেতু ক্লাবগুলো এখনও শুরু করতে পারেনি দেখে বিদায় ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কোচের সাথে বলে আমরা আগে থেকে শুরু করার চেষ্টা করি। তো সেই পরিপ্রেক্ষিতে প্লেয়ারদেরকে কল করা হয়েছে এবং সেই অনুযায়ী আজকে সব প্লেয়াররা চলে আসবে। দেন আগামীকালকে থেকেই যতটুকু হয়েছে যে পুরো সম্পূর্ণভাবে অনুশীলনটা হবে। আসিয়ান কাপ নিয়ে বড় প্ল্যান আছে ডুলির, আছে বেশ কিছু চাহিদাও। সব মিলে বাফুফের সভাপতি সহ ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সাথে হবে বৈঠক। ডুলি যেভাবে চায় সবকিছু সেভাবেই হবে। এবারের দলটা নিয়ে যেহেতু সবার স্বপ্ন অনেক বেশি, তাই আগেভাগে প্ল্যান করে সবাই নামছে মাঠে। কোচের পরিকল্পনার সাথে আমরা সবাই থাকবো। আমরা আমাদের যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে আছি, আমাদের প্রেসিডেন্ট আছে এবং আমাদের কমিটির সবাই বসে কোচের চাহিদাটা কি, কোচের চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব কোচ কি খেলতে চায় না কি চায়, কোচ যেটা চাবে ওটাকে আমরা করার জন্য চেষ্টা করব। সবাই ক্যাম্পের জন্য প্লেয়ার ছাড়লেও সংশয় ছিল মোহামেডান নিয়ে। তবে সময় মতো নিজেদের প্লেয়ার ক্যাম্পে পাঠিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই লোকাল ফুটবলারদের মধ্যে যাদের রাখা হয়েছিল ক্যাম্পে প্রথম দিনেই পাওয়া গেছে সবাইকে। শেখ আশিক, ৭১, ঢাকা। উজবেকিস্তান যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদেরকে কোয়ালিফাই করতে চায় অ্যাডাম আব্বাসরা, কিন্তু যাওয়ার আগে ভালো স্মৃতি রেখে যেতে পারছে না। একদিকে কোচ নিয়ে জল ঘোলা হয়েছে নানাভাবে, অন্যদিকে দেশ ছাড়ার আগে প্রেস কনফারেন্সে আসেননি কোচ, প্লেয়ার কেউই। আর সেটা নিয়েই সাংবাদিকদের সাথে হয়েছে কড়া আলাপ। বিস্তারিত আবু নাইমের রিপোর্টে। This is not about that. নো প্লেয়ার নো কোচ। উজবেকিস্তান যাওয়ার আগে প্রেস কনফারেন্সে মাঠ ও ডাগআউটে যারা থাকবেন এমন কেউই ছিলেন না। কয়েকদিন আগে বরখাস্ত নাটকের পর এমন সিনারিও দেখে আপনি মেলাতে পারেন নানান সমীকরণ, কিন্তু এখানে একটা ব্যাপার ঘটেছে একেবারে ভিন্ন।
প্রেস কনফারেন্সে সময় নষ্ট, বরং ওই সময়টা ট্রেনিংয়ে দেওয়া যাক। অদ্ভুত ব্রিটিশ কোচের আরও অদ্ভুত দর্শন। আসেননি জেরার্ড জোন্স আর প্লেয়ারদের কেউ। সিরিয়াসনেসের লেভেলটা একবার দেখুন। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের জন্য অ্যাডাম আব্বাসরা যেন লড়ছেন জান প্রাণ দিয়ে। এক চুলো ছেড়ে কথা বলছেন না তারা। হয়তো ট্রেনিংয়ে ব্যস্ত 24 ঘন্টায় অফিসিয়াল প্রেস মিট করার সময় নাই, তবে অন্তত কোচ এলে জানা যেত এবার তাদের মিশনটা কি। আপাতত টিম ম্যানেজারই শেষ সম্বল। এখন আমি বলতে পারি যে অনেকটা ঠান্ডাই আছে, দে উই আর ইন আ কাম সিচুয়েশন, আর সবাই এখন এক্সাইটেড খেলার জন্য। যেহেতু এখন খেলাটা ইজ অন দ্য হরাইজন, আমরা এখন যে যাচ্ছি, মানুষ টিকিট হাতে পাচ্ছে, প্যাকিং করতেছে, এই এক্সাইটমেন্টটা এখন হ্যাজ ওভারশ্যাডোড এনি আদার থিংস দ্যাট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। সো এখন আমি বলবো যে দ্য টিম ইজ ইন আ গুড মুড গোয়িং ফরওয়ার্ড। উই আর রেডি ফর উজবেকিস্তান এবং আমরা খেলার উপরে ফোকাস করতে চাই। গেল কয়েকটা দিন কোচ ইস্যু নিয়ে এত বেশি কথা হয়েছে যে সেটার কর্তারাও মেনে নিতে পারছেন না। ব্যাপারটা কি আসলেই তাই যে প্রেস কনফারেন্সে আসবো না আর বরখাস্ত ইস্যু নিয়েও কোনো কথা শুনতে হবে না, ফোকাসটা রাখতে হবে শুধু মাঠের ফুটবলে? কিন্তু সেটা থাকছে তো? আমাদের এখন we have a tournament in front of us, we have a very important qualification campaign in front of us, we have to focus on that. আমরা আমাদের ফোকাসটা এখন ওইটার উপরে দেই। আমরা যদি অফ দ্য ফিল্ড ম্যাটার নিয়ে কনসেন্ট্রেট করি, এই টিমের ডিস্ট্রাকশনটা আরও খারাপ। it will be very distracted from what our goal is. তো আমরা এখন একটু যদি অন দ্য ফিল্ড ম্যাটার্স নিয়ে একটু আলাপ করতে পারি, এটা নিয়ে যদি আমরা থাকি, অল দি অফ দ্য ফিল্ড ম্যাটার্স যেটা আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর বললো। এএফসি এশিয়ান কাপের বাছাই এটা। মূল পর্বে খেলার স্বপ্ন বাংলাদেশ দল দেখে। দূর দেশ থেকে আসা অ্যাডাম আব্বাসও এই একই স্বপ্নে বিভোর। কিন্তু কোচ ইস্যুর পর উত্তপ্ত প্রেস কনফারেন্স দলটাকে ঠিক কতটা মেন্টালি ফ্রি থাকতে দিচ্ছে সেই প্রশ্নও তো করা যায়। যেটা আপনারা রেজ করছেন ইজ আ ভ্যালিড পয়েন্ট। টিম যাচ্ছে, টিমের কোচ নাই, এখানে সে তার প্ল্যান নিয়ে কীভাবে বলবে, যেটা আপনারা সবসময় জানতে চান যে আপনি কতদিন ক্যাম্প করলেন, সামনে কি। সো এটা স্পেশাল একটা সার্কামস্ট্যান্সেসে আমরা এভাবে করছি, এটার জন্য উই আর অ্যাপোলোজাইজিং, এটা তো অবশ্যই। আবু নাইম, ৭১। লামিন ইয়ামালের জন্মেরও প্রায় 6 বছর আগে 2001 সালে শেষবার বার্সার মাঠে লিগ জিতেছিল অ্যাথলেটিক বিলবাও। তারপর এক প্রজন্ম বদলে গেছে, ক্যাম্প নুতে গল্পটা বদলায়নি। এবার সেই দেয়ালের সামনে এমন এক বার্সা যারা এলচেকে 5 গোলে উড়িয়ে মৌসুম শুরু করেছে। ঘরের মাঠে টানা 19 লিগ ম্যাচ জিতেছে, সঙ্গে রদ্রির সম্ভাব্য অভিষেক। তাই রাত 1টায় অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচটা শুধু দ্বিতীয় জয়ের খোঁজ নয়, চ্যাম্পিয়ন বার্সা কতটা আরও ভয়ঙ্কর হয়েছে তার প্রথম ঘরের পরীক্ষা। জুবাইনুরের ম্যাচ প্রিভিউ। 2001 সালের নভেম্বর ক্যাম্প নুতে অ্যাথলেটিক জিতেছিল 2-1 গোলে। তখনও লামিন ইয়ামালের পৃথিবীতে আসতেই বাকি আরো 5 বছর 8 মাস। তারপর সেই শিশু জন্মেছে, মেসির সাথে ঐতিহাসিক ছবি তুলেছে, লা মাসিয়ায় বড় হয়েছে, বার্সার আক্রমণের মুখ হয়েছে। কিন্তু অ্যাথলেটিকের অপেক্ষা শেষ হয়নি। এরপর বার্সার মাঠে 24 লিগ ম্যাচ, 21 হার, 3 ড্র, যেখানে কোনো জয় নেই। ফুটবল বদলেছে, স্টেডিয়াম বদলেছে, প্রজন্ম বদলেছে, এই এক হিসাব এখনো বদলায়নি। কাতালুনিয়ায় বাসদের দরজা এখনো বন্ধ। এবার সেই দরজার পাহারায় হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ঘরের মাঠে টানা 19 লিগ জয়, একই কোচের অধীনে 1973-74 সালের পর ক্লাবের দীর্ঘতম ধারা। অ্যাথলেটিকের বিপক্ষেও সর্বশেষ 6 দেখায় 6 জয়, গোল 17টি, হজম মাত্র 1টি। ইতিহাস তাই শুধু বার্সার পক্ষে নয়, প্রায় একতরফা সমীকরণ। গত মৌসুমে 94 পয়েন্ট আর 95 গোল নিয়ে লিগ শিরোপা জিতে বার্সেলোনা এবার টানা তৃতীয় শিরোপার পথে। তাই আগস্টেই বার্তাটা গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদকে শুধু পয়েন্টে নয়, মানসিক চাপেও পেছনে রাখতে হবে। 5 গোলের পর ঘরের মাঠে আরেকটি দাপুটে জয়, শিরোপা দৌড়ের শুরুতেই হতে পারে আরেকটি বার্সা রিয়াল টানাটানি যুদ্ধ। সংখ্যাও সেই আগুনের কথাই বলে। ইউরোপের শীর্ষ 5 লিগে 2026 সালে বার্সাই একমাত্র দল যাদের একাধিক খেলোয়াড় সব প্রতিযোগিতা মিলিয়ে 15 বা তার বেশি গোল করেছেন। রাফিনিয়া 16, ইয়ামাল 15। অর্থাৎ গোলের বোঝা এখন একজনের কাঁধে নয়, বিপদ ডানে, বিপদ বামে, বিপদ মাঝখানেও। অন্যদিকে এদিন তেরজিচের অ্যাথলেটিক এসেছে আহত অবস্থায়। সেভিয়ার বিপক্ষে 11 মিনিটেই ইউরি বেরচিচের লাল কার্ড, শেষে 3-1 হার। লিগে টানা 5 ম্যাচে জয় নেই। 2026 সালে ক্লিনশিট মাত্র 1টি। একই সময়ে বার্সার 10টি। ইউরি নিষিদ্ধ, ড্যানিয়েল ভিভিয়ানো বাইরে। সংখ্যায় ব্যবধানও বড়, আত্মবিশ্বাসেও ঘাটতি আছে। তবু বাসদের একটা অস্ত্র আছে, বার্সার হাইলাইনের পেছনের ঘাস।
নিকো উইলিয়ামসের গতি সেখানে সবচেয়ে বড় হুমকি। অথচ লা লিগায় বার্সার বিপক্ষে 8 ম্যাচ খেলেও নিকোর গোল বা অ্যাসিস্ট কোনোটিই নেই, জয়ও নেই। তাই তার জন্য এটি পুরনো শূন্যতা ভাঙার রাত। বার্সা যদি এলচের মতো সহজে বল হারায়, তেরজিচ নিশ্চয়ই প্রথম পাসটাই নিকোর দিকে চাইবেন। প্রথম ম্যাচের 5 গোল ছিল ঘোষণা, দ্বিতীয় ম্যাচে চাই প্রমাণ। আর অ্যাথলেটিকের জন্য ইয়ামালের জন্মানোর আগেই সেই 2001 সাল থেকে যে ঘড়িটা চলছে সেটাকে থামানোর আরেকটা সুযোগ ক্যাম্প নুতে। তাই রাতটা শুধু 3 পয়েন্টের নয়, একদিকে নতুন বার্সার গতি, অন্যদিকে প্রায় 25 বছরের অপেক্ষা। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।